আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় টালমাটাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষ করে নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকারের জন্য আসছে দুঃসংবাদ। খবরটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বা হু এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগ জোরালো হচ্ছে। আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বর্তমানে তিনি মায়ের সাথে দিল্লিতে আছেন, এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত সহ এই অঞ্চলের বেশ কিছু সদস্য দেশের চাপের মুখে পুতুলকে যে হু এর পদে ফিরিয়ে নিচ্ছে সেটির লক্ষণও দেখা যাচ্ছে। কারণ গত 11 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল। জুলাইয়ে পুতুলকে ছুটিতে পাঠানোর পর হু এর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল হুতে পুতুলের অধ্যায় ওইখানেই বোধহয় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত সহ এই অঞ্চলের 10টি দেশের মধ্যে বেশিরভাগ সদস্য রাষ্ট্রের চাপের মুখে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের পেজটি আবারও সংস্থাটি তাদের ওয়েবসাইটে যুক্ত করতে বাধ্য হয়েছে। বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পুতুলের স্বপদে ফিরে আসলে সেটি হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটি কূটনৈতিক পরাজয়। আবার পুতুলের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে দুর্নীতি যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি সেটিও প্রমাণ হতে পারে। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল বা SEARO এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে SEARO এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সাইমা ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি ভোট। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে। কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। এসব অভিযোগের মূলে ছিল তার হু এর পরিচালক হওয়ার, নির্বাচনী প্রচারণার, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দেয় এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার। দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর মধ্যে ছিল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সম্মানিত পদের দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরও একটি অভিযোগ ছিল। গত 26শে জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয় পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়, যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। বাংলাদেশের সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠার পর পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাটরিনা বোহেমি দায়িত্ব নেন। তবে হু এর মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ওই ইমেলে বক্তব্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনা নিয়েই তাকে ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
দর্শক, এর মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জেল জরিমানা হয়েছে। পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। গত ২৭ নভেম্বর এই রায় হয়। পুতুলকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। অধ্যাপক ইউনূসের প্রেস সচিব তখন বলেছিলেন, এটা ছিল জবাবদিহিতার দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা ট্রিবিউনের খবরে বলা হচ্ছে, পুতুলের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত ঘুরে যেতে পারে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে। ভারতের রাজধানী দিল্লিতে আছে হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর। আগামী সপ্তাহে মানে ১৭ থেকে ১৯ ডিসেম্বর হুয়ের মহাপরিচালক তেদ্রোস আধানোম গ্যাব্রিয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফরে আসছেন। এই সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে, ওই সফরের সময় সাইমা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট সদস্য দেশ আছে ১০টি। বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশগুলো হলো ভারত, ভুটান, উত্তর কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। এর মধ্যে ভারত সহ অন্তত ৬টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে। বাংলা ট্রিবিউন তাদের দিল্লি প্রতিনিধির বরাত দিয়ে বলছে, সাইমা ওয়াজেদকে দায়িত্বে ফেরাতে ভারত সহ কয়েকটি সদস্য দেশ গত ৩-৪ মাসে মৌখিক ও লিখিতভাবে হুয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি সদস্য দেশ মানে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম নীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছে এসব সদস্য দেশ। দর্শক, এরই মধ্যে হু দুটি সিদ্ধান্ত নিয়েছে যেগুলো পুতুলের পক্ষে গিয়েছে বলে মনে করা হচ্ছে। একটি হলো, পুতুলকে ছুটিতে পাঠানোর পরপরই হু ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয়। বর্তমানে সংস্থাটির মেইন ওয়েবসাইটে পুতুলের পেজটি আছে। আরেকটি বিষয় হলো, ছুটিতে পাঠানোর পরও পুতুলকে সংস্থাটি বেতন ও অন্যান্য সব সুযোগ সুবিধা বহাল রেখেছে। তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী অন্যান্য সুবিধা পাচ্ছেন। দায়িত্ব পালন না করেও আঞ্চলিক পরিচালকের সব খরচ বহন করতে হচ্ছে। এই সিদ্ধান্ত জাতিসংঘের একটি সংস্থার জন্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি দেশ। এমন প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায়, ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লি সফরে সাইমা ওয়াজেদকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকার উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হুয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি। তিনি জানান, পুতুলের অপসারণ চেয়ে দুদক একটি চিঠি পাঠিয়েছিল, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন হয়ে হুতে পাঠানো হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ধরনের আঞ্চলিক কূটনৈতিক পরাজয়। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক শীতল থাকার প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে পড়তে শুরু করেছে এই ঘটনা তেমন বার্তা দেয়। হুয়ের এই অঞ্চলের সদর দপ্তর দিল্লিতে। ভারত বিশ্বমঞ্চে নিজেকে গ্লোবাল হেলথ লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কোভিড-19 মহামারীর সময়ও ভারত ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী দেশ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কোটি কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করে তাদের সফট পাওয়ার বা নমনীয় ক্ষমতা প্রদর্শন করেছিল। এই অঞ্চলে ভারতের কৌশলগত অগ্রাধিকার সব সময় বেশি। ভারত সহ সমর্থক দেশগুলোর যুক্তি খুবই কৌশলী। তারা বলছেন, একটি মাত্র সদস্য দেশের আপত্তির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন পরিচালককে ছুটিতে পাঠানো হুয়ের নিয়ম কানুন এবং কার্যক্রমের জন্য ক্ষতিকর। তারা প্রশ্ন তুলেছে, সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই না করে এত দ্রুত কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাইমা ওয়াজেদের এই পদ থেকে স্থায়ী অপসারণ চেয়েছিল। এখন ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী 6টি দেশের চাপের কারণে
হু যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অভিযোগগুলো নিয়ে ভুল বার্তা যাবে। হু এর কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী বা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টস হিসেবে পরিচিত। তাদের দায়িত্ব কোনো নির্দিষ্ট দেশের প্রতি নয়, বরং একচেটিয়াভাবে হু এর স্বার্থের প্রতি। তাদের আচরণবিধি অনুসারে তারা কোনো সরকার বা সংস্থার কাছ থেকে নির্দেশ চাইতে বা গ্রহণ করতে পারে না। হু মূলত তাদের নিজস্ব স্টাফ রেগুলেশনস ও রুলস দ্বারা পরিচালিত হয়, যেখানে অসদাচরণ বা প্রশাসনিক ছুটির নিয়মাবলী নির্দিষ্ট করা আছে। দর্শক, আন্তর্জাতিক সিভিল সার্ভিস জিনিসটা অনেকটা স্পেস শাটলের মতো। সেখানে আপনি শুধু হেডকোয়ার্টারের নির্দেশ মানবেন, আপনার দেশের বাতাস বা জলবায়ু সেখানে প্রভাব ফেলতে পারে না। আর ভারত সহ 6টি দেশ এখন যেন সেই স্পেস শাটলের হিউস্টন বা কন্ট্রোল সেন্টার হয়ে উঠেছে। এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দেয়া বেশ কিছু রায় ও এগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে কড়া সমালোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে পুতুল ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুঃসংবাদটি শিগগিরই আসতে যাচ্ছে। এখন দেখার বিষয়, হু যদি পুতুলকে স্বপদে ফিরিয়ে নেয় তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা। প্রথমে মিত্রদের মধ্যে দিয়ে চলল চরম ব্লেম গেম, যেন এই সুযোগেই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে। কি চলছিল সেখানে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না। পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে, সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি। অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল, এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার 24 ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারলো না? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন হঠাৎ করেই ঘুম ভেঙে ঘোষণা করলেন অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 আসছে? আর সবচেয়ে বড় কথা, নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার নজিরবিহীন ঘোষণাও এসেছে। এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। সামনে আরো ভয়াবহ অবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খোদ নির্বাচন কমিশন, যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন, তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনার সংলাপের নতুন দৃশ্যায়নের মাধ্যমে কি ধামা চাপা দেয়া যাবে মাঠের আতঙ্ক? মিত্রদের প্রকাশ্য মল্লযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনার আইসি হলরুমে ডেকে? নির্বাচনের বাকি যেখানে 2 মাসেরও কম, তখন কেন এত অনিশ্চয়তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 12 ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর সন্ধ্যায় তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 13 ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না, কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও আঘাত রয়েছে। ব্যাপারটা দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সরকার এই 2 দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল। এই পরিস্থিতিতে সরকার, যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তারা এই ব্যর্থতা ঢাকতে কি করলো? এর উত্তর হলো আবার সংলাপের নাটক, যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল। প্রথমে ধাক্কা সামলাতে পারেনি বিএনপি, হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপিকে দায়ী করেন। এমনকি ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম
ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে। এর ফল কি হলো? ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর চুপ করে বসে থাকার লোক নন। তিনি ১২ ডিসেম্বর তোপ দাগলেন জামাতের দিকে। পরদিন আরো স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবির রিজভী। তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির। সঙ্গে সঙ্গে সাদিক কায়েম পাল্টা পোস্ট দিয়ে রিজভীর কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন। পরে অবশ্য রিজভীও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি। কিন্তু না, রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না। এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল, ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল, এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগলো না। প্রধান উপদেষ্টার ডাক পড়লো এবং নিয়ম মেনে প্রধান ৩ মিত্রদল বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপি ছুটে গেল যমুনার দরবারে। বাহিরে যতই রুদ্রমূর্তি থাকুক, যমুনার শীতল কক্ষে তারা সবাই ছিলেন অন্তরঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যা বললেন তাতে স্পষ্ট তারা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবেন। অর্থাৎ মাঠে যতই জামাত বিরোধী কামানোর গোলা দাগা হোক না কেন, যমুনা তাদের নিয়ে যাবে আওয়ামী বিরোধী মোহনায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো আরো এক ধাপ এগিয়ে সরাসরি ভারতের উপর দোষ চাপিয়ে দিলেন। তিনি বললেন, দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। ভারত সরকারের মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। দর্শক, এত বড় একটা ঘটনার দায় সরকারকে নিতেই হলো না, সমঝোতা হয়ে গেল। ৩ মিত্রদল একসঙ্গে প্রতিজ্ঞা করলো তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবে, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার বক্তব্য তো আরো মজার। তিনি বললেন, হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া। আক্রমণটি খুবই সিম্বলিক। যদি বিরাট শক্তি কাজ করে, তাহলে প্রশ্ন হলো, হাদিকে গুলি করার ২৪ ঘন্টা পরেও কেন একজন সন্দেহভাজন হামলাকারীও ধরা পড়ল না? সরকার কি এমন একটি ঘটনা ঘটার অপেক্ষা দিয়েছিল? স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থাটা দেখুন। তিনি আগে নাকি পেঁয়াজ আলু নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, আর এখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে তার ঘুম ভেঙেছে। আর ঘুম থেকে উঠিয়ে যে ঘোষণাগুলো দিলেন তাতে হাসি না কান্না বোঝা মুশকিল। প্রথম ঘোষণা শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। দর্শক, গত বছর অগস্টে পুলিশ ও এসএসএফ এর যেসব অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে এখনো ১৩৫০-র বেশি অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে, পরে পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই ১৩৫০-র একটা উদ্ধার হয়নি। এখন সেই ব্যর্থ মিশনে আবার নামছেন কেন? ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে আর হাদির আক্রমণকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অতীতে যেখানে বৈধ অস্ত্র নির্বাচনের সময় ফেরত নেওয়া হতো, সেখানে সরকার উল্টো কেন এবার সবাইকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনের প্রার্থীরা চাইলে সরকার অস্ত্রের লাইসেন্স দিবে। সংসদ নির্বাচনের ৩০০ আসনে যদি গড়ে ১০ জন করেও প্রার্থী থাকেন, তাহলে ৩,০০০ প্রার্থীর হাতে অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। এত অল্প সময়ে পুলিশ ভেরিফিকেশন শেষ করে এই লাইসেন্স সরকার কিভাবে দেবে? এটা কি নতুন কোনো লটারি, নাকি সরকার বলতে চাইছে আপনার নিরাপত্তা আপনি দেখুন, আমরা ফিরে যাব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্ভট সিদ্ধান্তের মধ্যে খোদ নির্বাচন কমিশনে এখন বিচলিত। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া, তাই তো? কিন্তু এখানে দৃশ্যপট পুরো উল্টো। যারা নির্বাচন পরিচালনা করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। ১৩ ডিসেম্বর ইসি সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে। তারা প্রধান নির্বাচন কমিশনার, ৪ নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চেয়েছে। সিএসির জন্য অতিরিক্ত গাড়ি সহ পুলিশি এসকর্ট, আর বাকি কমিশনারদের জন্য বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক গাড়ি সহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি।
যদি নির্বাচন কমিশনই বলে ভাই আমাদের বাঁচাও, আমাদের এক্সট্রা নিরাপত্তা লাগবে, তাহলে ভোটার আর প্রার্থীরা কোথায় যাবেন? এটা কি সুষ্ঠু নির্বাচন নাকি আত্মরক্ষা নির্বাচন? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নিজের নিরাপত্তার ঝুঁকির কথা বলে দেশে আসছেন না, তিনিও নতুন বোমা ফাটালেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে, সামনে অবস্থা আরো খারাপ হতে পারে। দর্শক, হাতে আর বেশি সময় নেই, নির্বাচনের বাকি 2 মাসেরও কম। আর এই 2 মাসে আমরা কি দেখছি? একদিকে একজন সম্ভাব্য প্রার্থীর জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, অন্যদিকে মিত্রদের মধ্যে নাটকীয় মারামারি এবং তার চেয়েও নাটকীয় সমঝোতা। সরকার বলছে এটা গভীর ষড়যন্ত্র আর বিরাট শক্তির কাজ, কিন্তু 24 ঘন্টা পরেও হামলাকারীরা অধরা। নির্বাচন কমিশন নিজের জীবন বাঁচাতে পুলিশের কাছে ধর্ণা দিচ্ছে। আর এই সব কিছুর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনারা প্রার্থীরা সবাই অস্ত্র হাতে নিন। এই পরিস্থিতিটা ঠিক কেমন জানেন? যেন আমরা একটা জীর্ণ জাহাজে উঠেছি। জাহাজের ক্যাপ্টেন বলছেন চিন্তা নেই, জলদস্যুরা আসলে আমরা জাহাজের সব যাত্রীকে একটা করে লাইসেন্স প্রাপ্ত তলোয়ার ধরিয়ে দেব, তোমরা নিজেরাই বাঁচো। কিন্তু ক্যাপ্টেন নিজে নিরাপদ ঘরে বসে আছেন। প্রশ্ন, এই চরম অনিশ্চয়তার মধ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনার আরামদায়ক সংলাপের মাধ্যমে কি মাঠের আতঙ্ক ধামা চাপা দেওয়া যাবে? নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিয়ে কি অবস্থা সামাল দিতে পারবে, নাকি দেশ আরো অবনতির পথে হাঁটবে? সেই প্রশ্নের উত্তর যমুনার মোহনায় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যেহেতু পাওয়া যায়নি, তাই আপাতত অপেক্ষায় থাকতে হবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।